প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করছি, ওসি প্রদীপের ফাঁসি হলো না কেন? এবং এই ফাঁসি না দিয়ে আপনি সময় ক্ষেপণ করে আপনি কিন্তু আদালত অবমাননা করছেন, এবং ওসি প্রদীপ সহ যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদেরকে বাঁচিয়ে রাখা এক ধরনের অবিবেচক অবিবেচক প্রসূত কাজ। এবং এটা সবচেয়ে বড় কথা, এটা আদালতের অবমাননা। প্রধানমন্ত্রী আদালতের অবমাননা করবেন এটা আমি চিন্তাও করতে পারিনি। যাই হোক, বল আপনাদের কোর্টে, আপনারা প্রেস করেন ওসি প্রদীপের ফাঁসি হওয়া উচিত, যাতে দেশবাসী জানতে পারে অন্যায়ের শাস্তি হয় বাংলাদেশে। ওসি প্রদীপের শাস্তি না হলে অন্যায় ন্যায় হিসেবে পরিগণিত হবে। এখন শাহাবুদ্দিন প্রসঙ্গে আসছি। আমি তার জীবনে নামও শুনিনি। 2023 সালের এপ্রিলে যখন শুনলাম তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন, আমি অবাক হয়ে গেলাম যে এই ব্যক্তি কে। তো পরে শুনলাম উনি পাবনার একজন উর্দু স্পিকিং বিহারি ফ্যামিলির ছেলে, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশ সমর্থন করেছিলেন। এর জন্য আমার খুব ভালো লাগলো। যাই হোক, যে বদনাম যে বিহারিরা সব রাজাকার, সে বদনামটা উনি ঘুচিয়েছেন, এটা আমার জন্য খুবই সুখপ্রদ ব্যাপার। তবে বর্ণাঢ্য জীবন না, অতি সাধারণ মানের পড়াশোনা এবং চাকরি, ডিস্ট্রিক্ট জাজ হওয়া ইত্যাদি এমন কিছু না। জেল কেটেছেন 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে। এটা তার রাজনৈতিক দর্শন প্রসূত ব্যাপার নাকি সুবিধাবাদী সিদ্ধান্ত সেটা আমি জানি না। যে উনি এর ডিভিডেন্ড পেয়েছেন। এক সময় শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিরোধিতা করলে শেখ হাসিনার সুনজরে আসা যায়। আমি বলবো এটা এক ধরনের পলিটিক্যাল স্টান্টবাজি। কারণ কোনো আদর্শ, আওয়ামী লীগের তো কোনো আদর্শ নেই। ওই একই লোক আওয়ামী লীগ, বিএনপি জামাতে যায়, বিএনপিতে যায়, দল ত্যাগ করে। সুতরাং আওয়ামী লীগ কোনো আদর্শ ভিত্তিক দল না। শেখ মুজিবুর রহমানের কোনো আদর্শ ছিল না, ফিলসফি ছিল না। সুতরাং তাকে অনুসরণ করে তিনি এই শাহাবুদ্দিন চুপ্পু একজন মহান ব্যক্তি হয়ে গেলেন, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে আমি এখানে তার জীবনী কি করেছেন ওই ঘটনাগুলো আপনারা এখন খবরের কাগজে দেখছেন। কে প্রেসিডেন্ট হলেন 3 মাসের জন্য, এখন আমাদের মেজর হাফিজউদ্দিন এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, ভালো কথা। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্ট হওয়াটা যেমন অনভিপ্রেত ছিল, তার প্রথম প্রেস কনফারেন্স প্রেসিডেন্ট হওয়ার পরে শাহাবুদ্দিন চুপ্পু যা বলেছিলেন তাতে আমার আক্কেল গুড়ুম বা চক্ষু চড়ক গাছে উঠেছিল। তিনি বলেছিলেন ক্যামেরার সামনে যে আমি রোজ শেখ হাসিনাকে কদমবুচি করতাম, এখন প্রেসিডেন্ট হওয়ার পরে আর আমি তাকে কদমবুচি করতে পারবো না। এটাই আমার জীবনের সবচাইতে বড় দুঃখের ব্যাপার। আমি রাষ্ট্রপতি হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু আমার এই দুঃখটা ভিতরে রয়ে গেল যে আমি আর শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করতে পারবো না। যে জন্য আমি তাকে বিভিন্ন টক শোতে বলেছি কদমবুচি চুপ্পু। শেখ হাসিনার পায়ে হাত দেওয়ার মতো যার মনোবৃত্তি, সে আর যাই হোক কোনো সম্মানীয় ব্যক্তিত্ব তার ছিল না, এটা বলার অপেক্ষা রাখে না। একজন সাধারণ, অতি সাধারণ, অশিক্ষিত একজন বর্বর, একজন মানে মানে যার সুবিধাবাদী, যাকে বলবেন দেখলে মনে হবে একটা টাউট যে সস্তায় জিনিসপত্র বিক্রি করে, বা যাকে ইংরেজিতে বলে পিম্প। পিম্প, আপনারা বাংলা শব্দটা প্রতিশব্দটা জানেন। এই পিম্পের মতো আচরণ। আমি হাসিনার পা ছুঁয়ে সালাম করি, আমি কত, উনি কত মহান। হাসিনার মতো খুনি, হাসিনার মতো স্বৈরাচারী 2023 সাল পর্যন্ত যার উনি কদমবুচি করতে চান, সেই ব্যক্তির নারিকেলের দড়ি দিয়ে হাত পা বেঁধে জেলখানার ফ্লোরে ফেলে রাখার কথা। সেই ব্যক্তি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে। শুধু তাই নয়, সেই ব্যক্তির কাছে শপথ গ্রহণ করেছেন স্বনামধন্য ডক্টর মোহাম্মদ ইউনূস। লজ্জা কোথায় রাখবো? এত লজ্জা আমার মাথার উপরে দিলে তো আমি ডুবে যাবো, এত বোঝা বইতে পারবো না। বাংলাদেশ কি করে বয় এত লজ্জা, এত গ্লানি? এই ধরনের ক্যারিকেচার, এই ধরনের সার্কাস বাংলাদেশিরা দেখে যাচ্ছে সেই 1972 সাল থেকে। যেটা হওয়া উচিত না সেটা হচ্ছে, এবং সেটা লোকে চেপে যাচ্ছে বেমালুম। আমি সত্যটা চাপিয়ে না, চেপে যাই না, আমি সত্য কথাটা বলে ফেলি, এটা একটা ব্যাপার। তো 2023 সালে ক্লাইম্যাক্স হলো, একটা সাধারণ জেলা জাজ বা কি ছিল সে ধরনের একটা অতি সাধারণ মানের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখান থেকে আইন পাশ, ওখান থেকে সেই এম কে সিনহার মতো চিফ জাস্টিস ছিল, ওই ধরনের ক্যালিবারের একজন, তাকে প্রেসিডেন্ট বানানো হলো এবং হাসিনার পা ছুঁতে পারছে না বলে দুঃখ প্রকাশ করছে। ঠিক। এবং তবে আমি চুপ্পুকে দোষ দিই না,
সারা জাতি, সমগ্র দেশ এই জন্য দায়ী। তারা যদি দাবি করত শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্ট হওয়ার পরে এবং তার ওই বক্তব্যের পরে হাসিনার পা ছুঁয়ে আমি সালাম করতে পারি না, বিএনপি সহ সকল বিরোধী দল ও বুদ্ধিজীবী সুশীল সমাজের ফেটে প্যারা পড়া উচিত ছিল। যে জন্য আমি বাংলাদেশে যখন বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম সুশীল সমাজের সঙ্গে মিশে দেখেছি এরা অনেকেই সুবিধাবাদী এবং খুবই দুর্বল ভীরু প্রকৃতির লোক। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম 2023 সালে, আমি নির্দ্বিধায় বলতাম এই যে হাসিনার পা ছোঁয়ার কথা যে ব্যক্তি বলেছে সে আর যাই হোক বাংলাদেশের প্রেসিডেন্ট হবার যোগ্য না, তাকে বড় জোর একজন লোয়ার ডিভিশনের ক্লার্ক বানানো যায়, এর বেশি তার ক্যালিবার কেরানি শ্রেণীর মতো। কোন ফাঁক দিয়ে বিচারক হয়ে গেছেন, এস কে সিনহা তো বিচারক হয়েছিলেন। যাই হোক, 2024 জানুয়ারি নির্বাচনের আগে উনি যদি পদত্যাগ করতেন তাহলেও একটা ব্যাপার ছিল যে ওই যে নির্বাচন না, 2018 উনি কোথায় ছিলেন, তখনও যদি পদত্যাগ করতেন আন্দোলনে নামতেন 1971 মতো, আমি তাকে সালাম করতাম। 2024 তথাকথিত নির্বাচনের পরেও উনি প্রেসিডেন্টশিপ চালিয়ে গেছেন এবং এখন যে ঘটনাটা ঘটলো তার পদত্যাগ নিয়ে, এটা মিথ্যার জয় হলো, সত্য পরাভূত মিথ্যার জয় হলো। এবং সেই মিথ্যাটাকে স্পিকার হাফিজউদ্দিন, মেজর হাফিজউদ্দিন সেই মিথ্যাটাকে আবার পার্লামেন্টে বসে প্রচার করে দিলেন যে তিনি বিভিন্ন রোগের আক্রান্ত, 5টা ব্যাধি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ ইত্যাদি ইত্যাদি। এতে আমার কোনো সহানুভূতি নেই। তার তো জেলখানায়, ফাঁসি না হোক যাবজ্জীবন কারাদণ্ডের পরে জেলখানায় মৃত্যু হওয়ার কথা, সেই ব্যক্তি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে এবং সেখানে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি তার কাছে শপথ গ্রহণ করে প্রেসিডেন্ট হয়েছে। এটা ইউনূসের ব্যর্থতা, সমস্ত জাতির ব্যর্থতা, কলঙ্ক, মির্জা ফখরুলের ব্যর্থতা, কলঙ্ক বিএনপির ব্যর্থতা এবং বর্তমানে তারেক রহমান সাহেবের ব্যর্থতা যে উনি প্রধানমন্ত্রী হবার আগেও আগে পিছে এই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট হিসেবে রেখে দিয়েছেন। এগুলো সমষ্টিগত অজ্ঞতা, ব্যর্থতা, অজ্ঞতা ও সুবিধাবাদী রাজনীতির নিদর্শন ছাড়া আর কিছু না। আমি বহুবার বলেছি, আপনাদের মনে আছে, আমার পুরনো ভিডিও চ্যানেলেও বলেছি, আমি ডক্টর ইউনূস হতে পারতেন নেপোলিয়ন। নেপোলিয়ন যেমন ফরাসি বিপ্লবের পরে ক্ষমতা দখল করে সেনাবাহিনী দিয়ে উনি বলে তরবারি দেখিয়ে বলেছিলেন এটাই আমার লেজিটিমেসি, আমি যে একজন মানে লেজিটিমেট শাসক তার নিদর্শন হচ্ছে আমার তরবারি। আমি বলেছিলাম ডক্টর ইউনূস নেপোলিয়নের তরবারি নিয়ে দেশ শাসন করবেন, দেশে একটা বিপ্লবিক সরকার বানাবেন। কিন্তু উনার হাতে পড়ে, ডক্টর ইউনূসের হাতে পড়ে জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে গেল। তিনি কতগুলো স্কুল কলেজের ছাত্রকে মাস্টার মাইন্ড, এই বিপ্লবের হোতা বলে তাদেরকে সমন্বয়ক বানালেন, নিউ ইয়র্কে নিয়ে জাতিসংঘে নিয়ে গিয়ে তাদের গুণকীর্তন করলেন। এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা। একটা গ্রাম্যতা রয়েছে, একটা উনি নোবেল প্রাইজ পাওয়ার পরে যেভাবে লোকজনকে নিয়ে রাস্তায় নেমেছিলেন, মানে আপনি ওই অমর্ত্য সেনের কথা চিন্তা করেন, উনি নোবেল প্রাইজ পেয়ে কি কলকাতার লোকজন নিয়ে রাস্তায় মিছিল করতে নেমেছিলেন? করেননি। তাদের ব্যক্তিত্ব আছে, সৌজন্যবোধ আছে, পরিমিত মানে সেন্স অফ প্রপোর্শন আছে। ডক্টর ইউনূসের সেন্স অফ প্রপোর্শনও নাই, সেলফ রেসপেক্ট নাই এবং জাতির প্রতি কোনো কমিটমেন্ট নাই। সেজন্যই তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দিয়ে একটা সরকারের প্রধান হয়ে গেলেন এবং তিনি যা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অসম চুক্তি করা থেকে শুরু করে দেশটার 12টা বাজিয়ে দিয়েছে। অনেকে আবার বলছে উনাকে এখন প্রেসিডেন্ট করলে কেমন হয়। আপনারাই ভালো বুঝবেন, চুপ্পু এবং ইউনূসের ভিতরে আমি কোনো পার্থক্য দেখি না। দুটোই এই ধরনের লোকজন, গোয়াল ঘরে এই ধরনের বহু জন্তু বসবাস করে। তবে মিথ্যার জয় হলো সেটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু 5টা রোগে আক্রান্ত বলেই চাকরির থেকে উনি অবসর গ্রহণ করলেন, রিটায়ার করলেন, রিজাইন করলেন। এটা সর্বৈব মিথ্যা কথা, এর চেয়ে বড় মিথ্যা কথা হতে পারে না। তিনি লন্ডনে নাকি গিয়ে, যেটা গুজব না খবর সরকার ভালো জানবে, তিনি দিল্লি ভারতে শেখ হাসিনার সঙ্গে উনি টেলিফোনে কথা বলেছেন। এটাই তার অপরাধ। এটা অপরাধ হবে কেন? যে ব্যক্তি হাসিনার পা ছুতে না পারার জন্য নিজের জীবন নষ্ট হয়ে গেল মনে করত, সেই ব্যক্তি যদি হাসিনার যার পা ছুঁয়ে উনি সালাম করতেন সকাল বিকাল, এই চুপ্পু সাহেবের এই টেলিফোন কল করার জন্য চাকরি গেল কেন? আর যখন গেল সেটা বললেন না কেন? মিথ্যা কথা কেন বললেন যে অসুস্থ অবস্থায়, অসুস্থতার জন্য মাঝে মাঝে উনি কাজ করতে পারেন না, সেন্স হারিয়ে ফেলেন, সেই জন্য তাকে তিনি রিজাইন করলেন।
তাকে তিনি রিজাইন করলেন না, তাকে রিজাইন করতে বাধ্য করা হয়েছিল। যেমন খন্দকার মোশতাক আহমদকে, একজন ভালো প্রেসিডেন্ট ছিলেন আমাদের, তাকে রিজাইন করতে বাধ্য করা হয়েছিল। জিয়াউর রহমানের মতো ভালো প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছিল। আর জাস্টিস সাত্তারের মতো ভালো একজন প্রেসিডেন্ট, তাকে এরশাদ পদত্যাগ করতে বাধ্য করেছিল। এরশাদকেও বাংলাদেশের প্রেসিডেন্ট বলা হচ্ছে। কালো কালি দিয়ে ওই 82 থেকে 90 সালটা ঢেকে দেওয়া উচিত ছিল। বিবেকবান বাংলাদেশি যারা মুক্তিযুদ্ধের কথায় কথায় মূর্ছা যায়, তারা যদি মনে করে এরশাদও বাংলাদেশের প্রেসিডেন্ট, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু অবশ্যই বাংলাদেশের প্রেসিডেন্ট। মির্জা ফখরুল ইসলাম বললেন ওকে সরালে, চুপ্পুকে সরালে একটা নাকি সাংবিধানিক সংকট হবে, হাসবো না কাঁদবো। এই ধরনের আবাল এবং বাচালদের দখলে বাংলাদেশ। তবে আমার সবচেয়ে দুঃখ লাগে, ইউনূস সাহেব তো সুবিধাবাদী ব্যক্তি, তারেক রহমানও তাকে প্রেসিডেন্ট রেখে দিলেন। এখন দয়া করে এমন কাউকে প্রেসিডেন্ট বানাবেন না যিনি বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন না করেন, বা ভারতকে বাংলাদেশের প্রধান শত্রু হিসেবে যিনি মনে করবেন না, তাকে কোনোদিনও বাংলাদেশের প্রেসিডেন্ট করা উচিত নয়। এটাই আমার আজকের বক্তব্য। আমার কথাগুলো ভালো লাগলে, যে আমি শাহাবুদ্দিন চুপ্পুকে এখন জেলে নিতে চাই, জেলখানায় সে আমরণ থাকবে, এটা কামনা করি, বিশ্বাস করি, হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে না। যাই হোক, হলে তো খুব ভালো হতো। এই কদমবসি চুপ্পুর মৃত্যুতে, অপসারণে আমি আনন্দিত, কিন্তু তার যে কোনো শাস্তি হয়নি, হচ্ছে না, সেজন্য খুবই দুঃখিত। তবে এমন ব্যক্তি আনবেন না যেটা আরেকটা শাহাবুদ্দিন চুপ্পুর মতো হয়। জি হুজুর। এবং বিএনপিকে বলছি, আপনারা যেভাবে যে অজুহাতে ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে অপসারণ করলেন, সেটা একটা খারাপ নজির সৃষ্টি করলো গণতন্ত্রের ইতিহাসে। তিনি প্রেসিডেন্ট হয়ে প্রথমে জিয়াউর রহমানের মাজারে যান নাই, এই অপরাধে তাকে চলে যেতে হলো। আবেগ কাজ করলো, বুদ্ধি কাজ করলো না। তো আমি আশা করি ভবিষ্যতে আবেগটা সরে যাবে, আবেগের জায়গায় বুদ্ধি এবং যুক্তি প্রবেশ করবে, ক্রিটিক্যাল থিঙ্কিং হবে, এই আশা করে আজকের বক্তব্য শেষ করছি। আমার কথাগুলো ভালো লাগলে, একটু জনপ্রিয় কথা বলি, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত দিলে আমি খুব খুশি হব। আমি এগুলো পড়ি এবং আমি চেষ্টা করি আপনাদের কথা অনুযায়ী যতটা সম্ভব কথা বলা বা কাজ করা। ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ আবেগ, মিথ্যাচার ও দুর্নীতির রাজনীতি থেকে বের হয়ে আসুক, এ কথা বলেই আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।